দুর্নীতির অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে ২ শতাধিক পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর। এবং সর্বশেষ জানাবো, চীনকে ঠেকাতে বাংলাদেশ দল পাঠাবে ভারত। বিশ্ব নেতাদের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীকে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত ৩২,০০০ পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমনপীড়নে এইসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসন নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পোষ্য, নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম ৪ বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে ১০,০০০ পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী ৮০০ লোক নিয়োগের নিয়ম থাকলেও একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় ৮,০০০ এবং ২,০০০ নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এইসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সেই সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে। একে একে এবার দেখে নিই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপালী পুলিশদের সম্পর্কে। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে ১,০০০ কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোতে ১ যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান ২৫৮ জন। এদের ২০০ জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশে এলাকায়। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা। অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জে মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরেই এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জের বাসিন্দা এই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজত ইসলামের ওপর ৫ মে শাপলা চত্বরে গণহত্যা। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন। প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন, যত স্যাংশন আসুক ভয় পায় না। সম্প্রতি এই ব্যক্তির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকেই দায়ী করেছেন। জানা গিয়েছে, তার স্ত্রী দিলরুবা ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয়। এই নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর। ইতোমধ্যে হোলি আর্টিজনের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলবও করা হয়েছিল। জঙ্গি নাটক অসংখ্য গুমের ঘটনার কারণে এই মনিরুলের শেষ পরিণতি বেনজিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিন। গোপালগঞ্জের কোটালীপাড়াতে জন্ম নেওয়া আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডির প্রধান বানানো হয়। রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জে জন্ম নেওয়া দিদার আহমদকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই প্রধানের দায়িত্বে আছেন আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার। এই বনজের জন্ম পিরোজপুরে বা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী। আলোচিত বনিয়া হত্যা ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনভিরকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই। এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর বাইরেও গোপালগঞ্জে পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রামের রেঞ্জে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নূরে আলম মিনাকে। তাছাড়াও রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আনিসুর রহমানকে। পুলিশের ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকার শুরু থেকেই পুলিশের নিয়োগ পরীক্ষাতে অস্বচ্ছতায় আশ্রয় নেয়। ২০১৩ সালের এই বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকাতে সংবাদের শিরোনাম করেছিল, মেধা কোটার শীর্ষে গোপালগঞ্জ, অর্থাৎ ফলাফল ঘোষণা ক্ষেত্রে বা
মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষদের বাড়তি সুবিধা দিতে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসীন করা হয়। আর এভাবেই অযোগ্য দেশবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ দালাল গোপালী পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জকরণ করে ফেলে এই সরকার। 90% মানুষ ভারতকে বর্জন করেছে। 7 জানুয়ারি মান হয়েছে আওয়ামী লীগের টার্গেট ফুলফিল হয়েছে, সঙ্গে ইন্ডিয়া, চীন এবং রাশিয়ারও টার্গেট ফুলফিল হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে 7 জানুয়ারি কলঙ্কিত দিন হলেও আওয়ামী লীগ, ইন্ডিয়া, চীন এবং রাশিয়ার জন্য ছিল আশীর্বাদের। এখন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে বাংলাদেশকে চুষে খাওয়া। প্রত্যেকের পাওনা বুঝে নিতে বরিয়া, কিন্তু ভাবগতি দেখে মনে হচ্ছে চীন কিংবা রাশিয়াকে কোনো সুযোগ নিতে দেবে না ভারত। কারণ 7 জানুয়ারি পার করানোর ক্ষেত্রে ভারত যে কূটনৈতিক ক্ষমতা ও দক্ষতা দেখিয়েছে তার কাছে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সবাই হতম্বব। চীন এবং রাশিয়াকে নিজের পক্ষে রেখে ভারত প্রথম ধাক্কাটা দেয় যুক্তরাষ্ট্রকে। আওয়ামী লীগকে হাতে ধরে নির্বাচনী বৈতরণী পার করে নিজে এলো একেবারে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। জনগণ ভোট দিক বা না দিক কিছুই যায় আসে না, নির্বাচন তো হয়েই গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে টেলিফোনে টানা 4র্থ মেয়াদে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন। অভিনন্দনের দৌড়ে পিছিয়ে থাকলো না চীন এবং রাশিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা এখনো অভিনন্দন কিংবা স্বীকৃতি কিছুই দেয়নি। তারা কি করবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কি বলল কিছুই যায় আসে না। ভারত তার পছন্দের সরকার পেয়ে গেছে বাংলাদেশে। এখন শুরু হবে তার পরবর্তী খেলা। সেই খেলাটা কেমন হতে পারে তার একটি নমুনা মনে হয় পঙ্কজ শরণ দিয়ে দিয়েছেন। পঙ্কজ শরণ মানে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় হাই কমিশনার এবং বর্তমান ভারতের নিরাপত্তা ও কৌশল বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের আহ্বায়ক। গত বৃহস্পতিবার মোদী সরকারের থিঙ্ক হিসেবে পরিচিত বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ওয়েবসাইটে একটি প্রবন্ধ লিখেছেন, যা ঢাকার প্রথম আলো প্রকাশ করেছে। লেখাটা অনেক বড়, যা কিনা চর্বিত চর্বণ, তাই সেদিকে তেমন একটি আগ্রহ নেই আমার। সেখানে তিনি বিশ্ব মোড়লদের, বিশেষ করে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ধরনের সম্পর্ক বজায় রেখে চলতে হবে বর্তমান আওয়ামী লীগ সরকারকে তার একটি গাইডলাইন দিয়েছেন। আগে গাইডলাইনটা দেখি। পঙ্কজ শরণের ভাষায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি হল সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারোর সঙ্গে শত্রুতা নয়। চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি কাজে লাগাচ্ছেন। যদিও যুক্তরাষ্ট্রের সাথে শীতল সম্পর্ক এবং এর বিপরীতে চীনের দিকে গভীরভাবে ঝুঁকে যাওয়ার কোনো সুস্পষ্ট ব্যাখ্যাই নীতি অনুযায়ী পাওয়া যায় না। তবে সরকারের নতুন মেয়াদে বাংলাদেশকে এসব সম্পর্ক পুনরায় সাজিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি করে দেবে। এর জন্য দেশটিতে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে এবং পশ্চিমাদের সাথে দূরত্ব কমাতে হবে। পশ্চিমা দেশগুলোই বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার। সেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে। আর বিশ্ব ব্যবস্থার সঙ্গে একীভূত হওয়ার সবচেয়ে বড় সুযোগটা আসবে এই পশ্চিমাদের হাত ধরে। উন্নয়নের আশীর্বাদ করার আড়ালে চীন বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে। ভারতকে কৌশলগতভাবে চেপে রাখার বেজিংয়ের যে প্রচেষ্টা, তার একটি অংশ করতে চাইছে বাংলাদেশকে। কিন্তু ভারত এমনটি হতে দেবে না। আর বাংলাদেশে যেইভাবে নিজেদের ব্যবহার হতে দেবে তার যুক্তিও নয়। এই কথা নিয়ে পঙ্কজ শরণ বুঝিয়ে দিয়েছেন, এখন শেখ হাসিনার সরকারের উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমিয়ে এনে সম্পর্ক গাঢ় করা। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রকে কিক মেরে বাইরে ফেলে দিয়ে যে মনোমালিন্য সৃষ্টি করেছিল ভারত, সেটা এখন পুষিয়ে দিতে চায়। সেটিও ভারতের স্বার্থে। কারণ শেখ হাসিনার সরকার উন্নয়নের নামে অতিমাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়তে চাচ্ছে, এমন একটি আশঙ্কা কাজ করছে ভারতের মধ্যে। ফলে চীনকে তো ঠেকাতেই হবে। আর চীনকে ঠেকানোর মতো একক ক্ষমতা যে ভারতের নেই সেটা তারা ভালোভাবেই জানে। এই কাজে ভারতের পাশে দরকার যুক্তরাষ্ট্রের। কথাটা সরাসরি ভারত হয়তো যুক্তরাষ্ট্রকে বলতে পারছে না, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে শেখ হাসিনার কাঁধে এমনভাবে তুলে দেওয়া হচ্ছে বাণিজ্যের নামে। বলা হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি বাণিজ্যের ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব। এখান থেকে বড় অংশের রপ্তানি আয়ের পাশাপাশি আসে প্রবাসী আয়। তাদের হাত ধরে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে বাংলাদেশকে। তাদের সাথে যদি শেখ হাসিনার সরকার সম্পর্কে উন্নয়ন ঘটায় তাহলে তার একটি অংশীদার হতে পারে ভারত। সেই সুযোগটা তারা কাজে লাগাতে চাইবে চীনের বিরুদ্ধে। রাশিয়ার কোনো ঝুঁকি নয় ভারতের জন্য। রাশিয়াকে তারা পাবে প্রাকৃতিক সহযোগী হিসেবে। কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বিরোধ এখন তুঙ্গে। ফলে চীনকে ঠেকাতে পারলে এই অঞ্চলে ভারতের দাদাগিরি ফলানো সহজ হবে। নির্বাচনের নামে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যে আশাবাদ ব্যক্ত করেছিল সেটা ভারতের জন্য আতঙ্কের। ভারত সর্বশক্তি দিয়ে চীনকে ঠেকাতে চায় শুধুমাত্র এই কারণেই। পঙ্কজ শরণ আরও লিখেছেন, আগামী 5 বছরে দুদেশের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকবে বলে মনে হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান উদ্যোগ ও প্রকল্পগুলো শেষ করার একটি ভালো সুযোগ পাওয়া যাবে। একই সঙ্গে দুই দেশের আরও বড় পরিসরে একই সঙ্গে কাজ করার আশঙ্কা বাড়বে। পঙ্কজ শরণ ঠিকই ধরেছেন, আগামী এপ্রিল-মে মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বিজেপি ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী। আর বাংলাদেশে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছেনই।
দুজনের চাওয়া পাওয়া কোনোটাই অপূর্ণতা থাকবে না, তবে ভারতের চাওয়াটা বেশি পূরণ হবে ইতিপূর্বে যেটা হয়ে আসছে, আর পঙ্কজ সরণ সেটাই চাচ্ছেন। ভারত সরকার তার ইচ্ছামতো আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করতে পারবে, এটা তাদের বদ্ধমূল ধারণা। আর 7 জানুয়ারি নির্বাচনী বৈতরণী পার করে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে এই সরকার ঋণী হয়ে আছে। এই পঙ্কজ সরণ নির্বাচনের আগে বাংলাদেশে এসে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক তার পক্ষে বক্তব্য দিয়ে গিয়েছিলেন, কোনো রাগঢাক রাখেননি। পঙ্কজ সরণ মনে হয় একটি বিষয় ভুলে গেছেন, তার মতো আরো অনেক ভারতীয় লেখক বুদ্ধিজীবী লীগ সরকারের হয়ে বক্তব্য দিয়ে থাকেন। মোদী সরকারের পাশাপাশি এসব লেখক বুদ্ধিজীবীর বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষের বিরাট অংশ ভারত বিরোধী হয়ে উঠেছে। গত 7 জানুয়ারি নির্বাচন তার প্রকৃত উদাহরণ। পঙ্কজ সরণ কোনো চশমা দিয়ে দেখেছেন জানি না, তবে তার এই লেখাটি যে থিঙ্ক ট্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তার এই সিনিয়র ফেলোস্টে রাধা দত্তের একটি বক্তব্যে তোলা ধরা যায়। তিনি দৈনিক প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, এই নির্বাচনে 10 ভাগের বেশি লোক ভোট দিতে যায়নি, অর্থাৎ দেশের 90 ভাগ মানুষ এই নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচন বর্জন করার অর্থ হলো শেখ হাসিনার সরকারকেই বর্জন করা। একই সঙ্গে বলা যায়, শেখ হাসিনার সরকারকে বর্জন করার অর্থই হচ্ছে ভারতকে বর্জন করা। ঢাকার রাজপথে এমন যে মিছিল বের হয়, সেই মিছিলে কান পেতে শুনুন পঙ্কজ সরণ কি আওয়াজ ওঠে, তাহলে বুঝবেন বাংলাদেশের মানুষকে আপনারা কোন পর্যায়ে ঠেলে দিয়েছেন। বাংলাদেশের মানুষ এখন বলতে শুরু করেছে, দিল্লি না ঢাকা, ঢাকা, ভারতীয় পণ্য বর্জন করে ইন্ডিয়া আউট।